আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা ভেরি সিম্পল কোয়েশ্চেন নিয়ে হাজির হয়েছি। এটা রাজশাহী বোর্ড 2024 সালে 10 নম্বর প্রশ্নে এসেছিল। ওকে, প্রশ্নটা কিন্তু ভেরি সিম্পল। যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে কমেন্ট করবেন। তাহলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও যেহেতু এটা পরিসংখ্যান অধ্যায়, তার মানে আপনাদের পরিসংখ্যান সম্পর্কিত সূত্রগুলো জানা লাগবে। এখানে সূত্রগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। আপনারা যদি এটার পিডিএফ কিংবা এটার ছবিটা নিতে চান তাহলে আপনারা আমার ফেসবুক পেজে যাবেন এবং কমেন্ট করবেন। তখন আমি আপনাদেরকে এটার পিডিএফ কিংবা ছবিটা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি ডাউনলোড করেন তখন আপনারা কম্পিউটার দোকানে ফটোকপি করে এইভাবে পড়তে পারবেন। আর এইভাবে পড়লে কিন্তু সূত্রগুলো খুব সহজে মনে থাকবে, কারণ সেখানে সাজিয়ে গুছিয়ে লেখা আছে, তাই না? যাই হোক, আমরা ক নম্বরটা লক্ষ্য করি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। প্রচুরক মানে যেটা সবচেয়ে বেশি বার আছে, সর্বাধিক বার আছে কিংবা প্রচুর বার আছে, তাই না? একভাবে বলাই যায়। তার মানে সর্বাধিক বার এখানে আছে 21, তাই না? কোন শ্রেণীতে আছে? 57 থেকে 62 শ্রেণীতে, তাই না? তাহলে আমরা সুন্দর করে লিখে দেব যে প্রদত্ত সারণীতে, মানে ছকে, তাই না? টেবিলে, রাইট? প্রদত্ত সারণীতে সর্বাধিক গণসংখ্যা কত আছে? 21। কোন শ্রেণীতে আছে? 57 থেকে 62। সো 21 আছে 57 থেকে 62 শ্রেণীতে, রাইট? তার মানে আমাদের এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। অতএব প্রচুরক শ্রেণী 57 থেকে 62। এখন আমরা সুন্দর করে প্রচুরক শ্রেণীর মধ্যমানটা বের করে নেব। মধ্যমানটা বের করার একটা সূত্র আছে, লিখে দিচ্ছি। মধ্যমান বের করা হচ্ছে ঊর্ধ্বমান যোগ নিম্নমান ভাগ 2। তার মানে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব। সো আমরা লিখে দেবো এখন প্রচুরক শ্রেণীর মধ্যমান। সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যমানটা কীভাবে বের করবো? জাস্ট এই দুটা যোগ করবো, তাই না? 57 যোগ 62 এবং 2 দ্বারা ভাগ করব। সিম্পল। আমি আপনাদেরকে সূত্র তো দেখিয়ে দিয়েছি, রাইট? সো 9 6 5 11 ভাগ হচ্ছে 2, ভাগ করলে হবে 59.5। অ্যান্ড এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা খ নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করি। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করো। আমাদের গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটা জানা লাগবে। এটা হচ্ছে গাণিতিক গড়, সামেশন বা সিগমা বলা হয় এটাকে, সামেশন এফআই এক্সআই ডিভাইড বাই এন। এফআই মানে গণসংখ্যা, এক্সআই মানে কি? মধ্যমান। সো আমরা এখন খ নম্বরটা করি। খুবই সহজ। সো স্টুডেন্ট, আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কোন প্রশ্নের আলোচনা দরকার বা কোন প্রশ্নটা আপনাদের লাগবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখন আমরা কি করে নেব? গাণিতিক গড় নির্ণয়ের জন্য যে সারণী দরকার সেটা করে নেব, তাই না? গাণিতিক গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী, রাইট? প্রয়োজনীয় সারণী। আমরা সূত্রটা লক্ষ্য করি। আমাদের যে দুটো আগে দেওয়া আছে সেই দুটো লিখে নেব। কী দেওয়া আছে? শ্রেণী ব্যাপ্তিতে, না? সো শ্রেণী ব্যাপ্তি লিখে নিই। তারপর হচ্ছে গণসংখ্যা দেওয়া আছে, গণসংখ্যা লিখে নেব। গণসংখ্যায় কী দ্বারা প্রকাশ করা হয়? এফআই, তাই না? আর আমাদের কী লাগবে? প্রশ্নে লক্ষ্য করি। এফআই লাগবে, এফআই নেওয়া হয়ে গেছে। এক্সআই লাগবে। সো এক্সআই মানে মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দু বলা যেতে পারে। শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দু একটা বললেই হয়।
সো এক্স আই, তাহলে আমাদের এফ আই হয়ে গেল, এক্স আই হয়ে গেল। এখন এফ আই এক্স আই গুণ আকারে আছে, তাই না? সো আমরা এই দুটো গুণ আকারে লিখে দেবো, এফ আই গুণিত হচ্ছে এক্স আই, রাইট? সুন্দর করে আমরা সারণীটা করে নেব। আমি সারণী করে ফিরছি, আমি এগুলো লিখে নিয়েছি, সারণীতে যেগুলো আছে সেগুলো আমি লিখে নিয়েছি। এখন গণসংখ্যা আছে, গণসংখ্যা বসিয়ে দেব। প্রথমে 6, 9, 21, 16, 8 সবগুলো গণসংখ্যা বসিয়ে দিলাম। এখন মধ্যমান বের করতে হবে। মধ্যমান বের করার সিস্টেমটা কি? আমরা জাস্ট এই দুটা যোগ করব, তাহলে 45 এবং 50 যোগ করলে হয় 95, তাই না? এখন 95কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে 95কে 2 দ্বারা ভাগ করলে হয় 47.5। একইভাবে আমরা এটা এবং এটাকে যোগ করব এবং যেটা পাবো সেটাকে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে হয় 53.5। একইভাবে আমরা বাকিগুলো করব, জাস্ট যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে এটা হবে 59.5, এটা হবে 65.5, এটা হবে 71.5, তাই না? আশা করি বোঝা গেছে। এখন আমরা পরেরটুকুলো করি। আমরা দেখতে পাচ্ছি এখানে এফ আই এক্স আই গুণ আছে, তার মানে এই দুটা গুণ করে এখানে বসাতে হবে। তাহলে এই দুটা গুণ করে বসালে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে 285, তাই না? এটা এবং এটা গুণ করব, তাহলে আমরা কত পাবো? 481.5। আবার এটা এবং এটা গুণ করব, তাহলে কত পাবো? 1249.5। আবার হচ্ছে এটা এবং এটা গুণ করব, তাহলে কত পাবো? 1048। আবার এটা এবং এটা গুণ করব, তাহলে কত পাবো? 572। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা লক্ষ্য করি সূত্রটা। সূত্র বলা হয়েছে সামেশন, তার মানে এই যে মানগুলো পাবো সবগুলো যোগ করতে হবে। সামেশন বা সিগমা দ্বারা যোগফল বোঝায়, তাই না? তার মানে আমরা সবগুলো এখন যোগ করব। যেহেতু সবগুলো যোগ করব, তার মানে আমরা এখানে সামেশন দিব। ওকে, আর কার মান যোগ করছি? এটার মান যোগ করছি, তাই না? সো এটা হচ্ছে এফ আই এক্স আই। আশা করি বুঝে গেছি। আর এখানে এন তো কত? এন হচ্ছে আমরা যোগ করলে কত পাবো? 60, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। এখন সবগুলো আমরা যোগ করে কত পাবো? 3636 পাচ্ছি, তাই না? আশা করি এটা বুঝতে পেরেছেন ছকটা বের করা। এখন আমরা সূত্র বসিয়ে দেবো গাণিতিক গড়ের, তারপর মানগুলো বসিয়ে দেবো, তাহলে হয়ে গেল। তাহলে আমরা সুন্দর করে লিখে দিই। আমরা জানি গাণিতিক গড়, আমরা জানি গাণিতিক গড় সমান হচ্ছে সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। তো এটার মান কত হচ্ছে? 3636, এর মান হচ্ছে 60। এখন ভাগ করলে আমরা কত পাবো? 7.6। আর এটা হচ্ছে গাণিতিক গড়। আমরা লিখে দেবো সুন্দরভাবে, নির্ণয় গাণিতিক গড় 7.7, and this is the final answer. এখন আমরা গ নম্বর প্রশ্নটি লক্ষ্য করব এবং সেটার সলিউশন নিয়ে আলোচনা করব। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের ওয়াজিব রেখা অঙ্কন করো। সো এখান থেকে আমরা এখন ওয়াজিব রেখা অঙ্কন করব। তার আগে আপনাদেরকে আমি বলে নিই, ওয়াজিব রেখা অঙ্কনের জন্য আমি এক্স অক্ষে বসাবো ও অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ওকে, এবং হচ্ছে যে এই ওয়াই অক্ষে বসাবো অবিচ্ছিন্ন ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আশা করি বোঝা গেছে। এখানে বসা যায় যে শ্রেণীর ব্যাপ্তির উচ্চ সীমা বা নিম্ন সীমা, তাই না? যাই হোক, আর অন্যভাবে করা যায়, আমি এইভাবে করে দিচ্ছি। প্রথমে আমরা সারণীটা করে নিই। গ নম্বর, ওয়াজিব রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী, তাই না? ওয়াজিব রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয়
সারণী। আমাদের শ্রেণী ব্যাপ্তি লাগবে, তাই না? শ্রেণী ব্যাপ্তি লিখে নিই, শ্রেণী ব্যাপ্তি। তারপরে আমরা হচ্ছে এক্স অক্ষে কি বসাবো? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আমরা ওই অক্ষে বসাবো ক্রমজড়িত গণসংখ্যা, তাই না? আর ক্রমজড়িত গণসংখ্যা অ্যাকচুয়ালি গণসংখ্যা থেকে বের করতে হয়, তার মানে আমাদের গণসংখ্যা লাগবে এবং ক্রমজড়িত গণসংখ্যা লাগবে। এখানে গণসংখ্যা, এখানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আশা করি বুঝে গেছি যে এতগুলো লাগলো কেন। আমরা সুন্দর করে এখন সারণীটা করে নেব। আমরা সারণী করার পর ফিরছি। আমরা সারণীটা তৈরি করে নিয়েছি, এখানে বসেছি শ্রেণী ব্যাপ্তি, এই শ্রেণী ব্যাপ্তিগুলো। এখন আমরা এই শ্রেণী ব্যাপ্তি থেকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করে নেব। সো এটা বের করার সিম্পল টেকনিক হচ্ছে, এখানে যা থাকবে তার থেকে আমরা 0.5 বাদ দিব। কি করব? 0.5 বাদ দেব ক্যালকুলেটরে, অথবা এমনি পারলে এমনি, অথবা এত বাদ দেওয়ার ঝামেলা না থাকলে বা না করতে চাইলে জাস্ট কি করবেন, এখানে যা থাকবেন তার চেয়ে 1 কম লিখবেন। সো 44, এবং এখানে সুন্দর করে 0.5 দিয়ে দিবেন, 0.5। এখানে কত আছে? 51, তার মানে আপনারা 1 কম লিখবেন। সো 50, তারপর 0.5 দিবেন। এখানে আছে 57, তাহলে লিখবেন 56 এবং 0.5। এখানে 63, 62.5। এখানে আছে 69, তাহলে 68.5। আশা করি বুঝতে পেরেছেন এটুকু। যা থাকবে 1 কম লিখবেন এবং 0.5 দিয়ে দিবেন। এখন আপনারা জাস্ট এটা লিখবেন এখানে, এটা লিখবেন এখানে, এটা লিখবেন এখানে, এটা লিখবেন এখানে, এভাবে করে। সো এটা হবে এখানে, তাহলে 50.5, এটা হবে এখানে 56.5, এটা হবে এখানে 62.5, এটা হবে এখানে 68.5। এখানে কি হবে সেটা আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছি 50 আর 6, 56, 56 আর 6, 62, 62 আর 6, 68। মানে এখানে 6 করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে 68 আর 6 কত হবে? 74। সো এখানে 74.5। বুঝে গেছে? এখন আমরা এখন কি করবো? গণসংখ্যা বসিয়ে দেবো। তাহলে 6, 9, তারপর হচ্ছে 21, 16, 8। এখন আমরা ক্রমজড়িত গণসংখ্যা বের করে নেব। সো বের করার টেকনিকটা কি? জাস্ট এটা এখানে বসিয়ে দিবেন। এখন এটার সাথে এটা যোগ করবেন, 9 6 কত হয়? 15। আবার এটার সাথে এটা যোগ করবেন, 36। আবার এটার সাথে এটা যোগ করবেন, 52। এটার সাথে এটা যোগ করবেন, 60। এটা অন্য সিস্টেমে বের করা যায়, সো সেগুলো আমি গেলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই না? এখন আমরা সুন্দর করে এঁকে নেব এক্স অক্ষ। আমি এখানে এক্স অক্ষর দিই, স্কেলটা খুঁজে পাচ্ছি না, তার জন্য আমি এভাবে হাত দিয়ে আঁকছি। আর আপনারা অবশ্যই স্কেল দিয়ে এবং রুল দিয়ে আঁকবেন, তাহলে সোজা হবে। এটা হচ্ছে আমাদের কি? এক্স অক্ষ। সুন্দর করে এঁকে নেবেন। আর ওই অক্ষ আঁকে এই সাইডে। আশা করি বুঝে গেছে। তো আমরা এখানে অরিজিন দেব ও, এখানে আছে ক্যাপিটাল এক্স, সো এখানে আছে ক্যাপিটাল ওয়াই। এক্স অক্ষ দেব সব ক্রমজড়িত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এটা বসাবো এক্স অক্ষ। সরি, এখানে ক্রমজড়িত কেন? এখানে হচ্ছে যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ভুল হয়ে গেল। এখানে লিখে দিই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এদিকে বসাবো, রাইট? এখানে বসাবো আমরা ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এখানে আমরা কি ভাঙা চিহ্ন দেবো, তাই না? কারণ আমরা কি করব, এইখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করব, মানে আমরা 44.5 থেকে শুরু করব, তাই না? এখানে কিন্তু 44.এর আগে তো অনেকগুলো আছে, 1 থেকে শুরু করে এই পর্যন্ত আছে, তাই না? সেগুলো তো আমরা লিখছি না, তার জন্য আমরা এই ভাঙা চিহ্নটা দিচ্ছি।
আমি আমার প্রতি ভিডিওতে এগুলো আলোচনা করি, আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমরা সিম্পলি এখান থেকে বসে এখান পর্যন্ত বসিয়ে দেবো। এখান থেকে বসে এখান পর্যন্ত বসালে ভিতরের গুলো বসানো হয়ে যাবে, কারণ এগুলো একই আছে, তাই না? এখান থেকে বসে এই পর্যন্ত বসাবো, তাহলে আমাদের কি হবে? এটা হবে 44.5, 44.5। তারপর এটা হচ্ছে 50.5, 50.5, 56.5, 56.5, 62.5, 62.5, তারপর হচ্ছে 68.5, তারপরে এট লাস্ট কত এখানে 74.5। আশা করি লেখাগুলো বোঝা যায়। আমাদের সবগুলো বসানো হয়ে গেছে। এবার এই পাশে আমরা কি বসাবো? ক্রমযৌথ গণসংখ্যা। আর আমরা 1 2 থেকে শুরু করবো, তাই না? 1 2 থেকে গণনা শুরু করবো এই পাশে। তার জন্য আমরা এখানে আর ভাঙা চিহ্ন দেবো না। এখানে গুনলে 5 হবে, 5 দিই। এখানে 10 হবে, 10 দিই। এখানে 15, এখানে হচ্ছে 20, 25, 30, 35, 40, এইভাবে, তাই না? এগুলোতে দাগ দেওয়ার দরকার নেই, দাগ দিয়ে দিয়েছি ভুলে গিয়ে। এখন যদি আমরা লক্ষ্য করি ক্রমযৌথ গণসংখ্যা 60 পর্যন্ত আছে, তাই না? এক্স ওয়াই অক্ষতে আমরা কি বসাবো? ক্রমযৌথ গণসংখ্যা। কিন্তু যেহেতু 60 আসে, এই 60 কিন্তু এখানে আসবে না, তাই না? এখানে কিন্তু সম্পূর্ণ জায়গাতে এই 60 বসানো যাবে না, কারণ এটা একটু ছোট। তার জন্য আমরা এই ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরবো, অর্থাৎ 2 দ্বারা ভাগ করে এখানে বসাবো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই ক্রমযৌথ গণসংখ্যা গুলো ওয়াই অক্ষে বসাবো। যেহেতু অনেক বেশি, অনেক বড়, তার জন্য সম্পূর্ণ এখানে হবে না। তার জন্য আমরা 2 দ্বারা ভাগ করব এবং বসাবো। তার মানে প্রতি ঘরকে 2 একক ধরবো। আশা করি বুঝে গেছি। সেটা আমরা এখন লিখে দিব সুন্দর করে ছক কাগজে। এক্স অক্ষ বরাবর ক্রমযৌথ গণসংখ্যা, এক্স অক্ষ বরাবর ভুল করছি, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বসিয়ে প্রতি ঘরকে 1 একক ধরে, তাই না? এবং আমরা কি করব? ওয়াই অক্ষ বরাবর ক্রমযৌথ গণসংখ্যা বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর কি বসাবো? ক্রমযৌথ গণসংখ্যা, তাই না? আমরা লিখে দিই ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে আমরা প্রতি ঘরকে 2 একক ধরবো, মানে এক ঘরের মান 2 হবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করবো, তাই না? বসিয়ে প্রতি ঘরকে 2 একক ধরে, ওয়াজিব রেখা অঙ্কন করা হলো। ওয়াজিব রেখা অঙ্কন করা হলো। আশা করি বুঝে গেছি। এবার আমরা জাস্ট সুন্দর করে বসিয়ে দেবো। আমরা এখন লক্ষ্য করি এটা 44.5 থেকে 50.5-এ ক্রমযৌথ গণসংখ্যা হচ্ছে 6, তাই না? আমরা এই 6টা না বসিয়ে জাস্ট 6কে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ 3 আমরা বসাবো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা হচ্ছে 44.5 থেকে 50.5। আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 44.5 থেকে 50.5। 44.5 থেকে 50.5-এ ক্রমযৌথ গণসংখ্যা 6। 6কে আমরা 2 দ্বারা ভাগ করব, যেহেতু প্রতি ঘরের মান 2 ধরেছি। 2 দ্বারা ভাগ করে 3 হয়, আমরা 3 বসিয়ে দেবো। এখানে বসাবো না, জাস্ট এখানে বসাবো। 1 2 3। ভালো করে লক্ষ্য করুন, এখান থেকে ঘরে আমরা এখানে বসালাম, তাই না? তারপরে কত আছে? 15কে ভাগ করলে কত হবে? 7 2 গুণ 14, 7.5, তাই না? তাহলে আমরা এই 5 ঘর নিলাম, 6 7 ঘর নিলাম এবং তারপরের ঘরের অর্ধেক নেব, এই মিডিলে বসাবো।
7টা ঘর আমরা পুরো নিলাম এবং তারপরের ঘরে অর্ধেক বসালাম। তারপর কত আছে 36, তাহলে হবে 18 দুগুণে 36, তাই না? 18 নিব, 5 10 15 15 16 17 18, 18 হয়ে গেল। তারপর 52, তারপরে 52তে কত হবে 25 আর একে হচ্ছে 26, 26 নিব, 5 10 15 20 25 আর একে 26, 26 হয়ে গেল। তারপর হচ্ছে যে 60 মানে 30, 5 10 15 20 25 30। এবং জাস্ট আমরা সুন্দর করে স্কেল দিয়ে যোগ করে দেবো, যেহেতু স্কেল নাই তার জন্য আমি হাত দিয়ে যোগ করছি এভাবে। আর এটা হয়ে গেল আমাদের কি ওয়াজিব রেখা। আশা করি বুঝতে পেরেছেন, আর আশা করি আপনাদের কোনো ডাউট নেই। আমি আবারও একবার রিভাইজ দিয়ে নিচ্ছি। এক্স অক্ষ বরাবর বসিয়েছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ওয়াই অক্ষ বরাবর বসিয়েছি ক্রমজয়িত গণসংখ্যা। যেহেতু আমরা এই 44.5 থেকে শুরু করছি, বাট 44 আগে অনেকগুলো আছে 1 থেকে শুরু করে এর আগে পর্যন্ত, তার জন্য আমরা এখানে ভাঙা চিহ্ন দিচ্ছি না, কারণ আমরা সেগুলো লিখছি না। ওকে, তারপরে যেহেতু আমরা এখানে ক্রমজয়িত গণসংখ্যাগুলো ওয়াই অক্ষে বসাবো, আর এই মানগুলো অনেক বড়, এখানে ভরবে না, অর্থাৎ এখানে জায়গাতে হবে না, তার জন্য আমরা এগুলোকে ছোট করব। অর্থাৎ ছোট করার জন্য আমরা প্রতি ঘরকে 2 একক ধরবো, অর্থাৎ 2 দ্বারা ভাগ করে বসাবো, রাইট? সো আমরা সেগুলো করেছি। তারপরে এই পয়েন্টগুলো বসে বসে জাস্ট যোগ করে দিলে আমাদের ওয়াজিব রেখা হয়ে গেল। সো ভেরি ভেরি ইজি। এটা অনেকভাবে আঁকা যায়, বাট আমি এভাবে দেখালাম। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।